তারপর ওরাও বাসায় চলে গেল আর আমরাও বাসায় চলে আসলাম। তারপর রুমে এসে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে বের হয়ে এসে দেখি ঋতু আমার বিছানায় বসে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার মিস, তুমি আমার ঘরে কি মনে করে? কেন আসতে পারি না নাকি? আসতে পারবে না কেন? অবশ্যই পারবে। তো এখন কেন আসছো তাই বলো। মামি খেতে খেতে বললো, তাই তোমাকে ডাকতে আসছি। আচ্ছা তাই নাকি? তাই চলো এখন বলি। ঋতু যেই না চলে যেতে লাগলো অমনি পেছন থেকে ওর হাতটা ধরলো আর নিজের কাছে টেনে নিল। পেছন থেকে সে জড়িয়ে ধরলো, ওর ঘাড়ের উপর মুখ রেখে বলল, মিস, আসছো তোমার ইচ্ছেতে, যাবেও কি তোমার ইচ্ছেতে? একটু আদর না দিলে? দেখো এমন কিছু করবে না, আর হবেও না। কেউ এসে পড়বে, ছাড়ো প্লিজ। না, আমি কিছু শুনতে চাই না বলেই ওকে আমার দিকে ঘোরালাম। তখন ঋতু বলল, দেখো ভালো হবে না কিন্তু। আর বলতে দিল না, তার আগেই চার ঠোঁট এক করে দিল। এভাবে 5 মিনিট ছিলাম। হঠাৎ ছোট বোন এসে বলল, আমার ছোট বোনের নাম সুইটি। হায় রে প্রেম রে, একজনকে বললো আরেকজনকে ডাক দিতে, সে ডাকতে এসে নিজে প্রেম করতে ব্যস্ত। সুইটির কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম। তারপর আমি বললাম, আসলে সুইটি, তুই যা ভাবছিস তা না। ওর চোখে কি যেন পড়ছিল, তাই আমি। থাক, আর কিছু বলতে হবে না, আমি সবই দেখেছি, নিচে আয় বলেই চলে গেল। ধুর, এই সুইটি আসার আর সময় পেল না। বলেছিলাম কেউ চলে আসবে, কিন্তু কে শুনে কার কথা। হয়েছে, আর বলতে হবে না, নিচে চলো। এখন তো নিচে যাবি, বাস যে খাইলা, নিচে যাবা না? আমি বাস না, দাঁড়াও দেখাচ্ছি মজা বলে ঋতুকে ধরতে গেলাম। ও দৌড়ে চলে গেল, সাথে আমিও গেলাম। তারপর খাওয়ার টেবিলে আমরা সোজাসুজি বসলাম। আমাদের দেখে সুইটি খালি হাসতেছে। আমি ওর কানে কানে বললাম, চুপ, এত হাসছিস কেন? ঘরের ভিতরের ঘটনা কি বলে দেব? ভয় দেখাচ্ছিস আমাকে? বোন, তোর পায়ে ধরি, কিছু বলিস না। চকলেট দিমনি? ওকে, মনে থাকে যেন। অবশ্যই। তারপর আমরা খেতে লাগলাম সবাই মিলে। আর আমি ঋতুর পায়ে সুড়সুড়ি দিচ্ছি, ও খেতে পারতেছে না। এরই মধ্যে মা হঠাৎ বলে উঠল, আরাফাত শোন। মা বলো। বলছিলাম কি, ঋতু তো বড় হয়েছে, তো আমরা সবাই মিলে ঠিক করেছি ওরে বিয়ে দেবো। তুই কি বলিস? মায়ের এই কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। তখন আমি ঋতুর দিকে তাকালাম, দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে মা আবারও বলে উঠল, কে রে বল। মা, এত তাড়াতাড়ি ওর বিয়ে দিবা? আরো পরে দাও, আগেও পড়াশোনা শেষ করুক। ছেলেটা খুব ভালো, আর ছেলের বাবা মা বলেছে বিয়ের পরও তাকে পড়াবে। এইদিকে এসব শুনে আমার বুকে ব্যথা অনুভব করলাম। তাই আর বেশি কিছু না বলে শুধু বললাম, যা ভালো মনে হয় করো, বলেই ঘরে চলে আসলাম। এটা কি হলো? ও ঘরে গেল কেন? থাক, বাদ দাও তো মা, যে যায় যাও, তুমি বিয়ের কথা বলো। কিন্তু তাও। বাদ দাও না মামি, এসব বিয়ের কথা পরে না হয় দিও, আরাফাত যখন অমত দিচ্ছে। না ঋতু, তাদের ইচ্ছে তোকে তাদের ছেলের বউ বানাবে। তারপর তারা একটু কথা বলে খাবার শেষ করলো। তারপর ঋতু আমার রুমে আসলো। হঠাৎ চলে আসলে যে? কেন আসছি জানো না? কিন্তু সবাই কি ভাববে? বারে বারে এইদিকে আমার ভালোবাসার মানুষকে আমি হারাতে চলেছি, আর তুমি ভাবতেছো কে কি ভাবলো। এতটা ভালোবাসো আমাকে? আর কিছু না বলেই ঋতুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো ঠিক আছে, আমরা মাহির বিয়ে হয়ে গেলে আমাদের ভালোবাসার কথা বলবো সবাইকে, ঠিক আছে? তারপর হঠাৎ মাহির ফোন আসলো। আমি ধরলাম। সে বলল, সকাল সকাল চলে আসিস, কিন্তু অনেক কাজ আছে। বললাম ওকে। তারপর ফোন কেটে দিয়ে ঋতু ওর ঘরে গেল। আমি শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, আমি কি সত্যি ঋতুকে হারিয়ে ফেলবো? তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ফোন বাজতেছে। আমি ঘুম চোখে নাম না দেখেই ধরলাম। হ্যালো। ওই শালা, কিসের হ্যালো? কই তুই? এই তো বাড়িতে। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? দেখ তো কয়টা বাজে। তোকে কখন থেকে আসতে বলেছি? তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। তারপর আমি বললাম, 5 মিনিটে আসছি বন্ধু, দাঁড়া। তারপর ফোন কেটে দিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর থেকে শুরু হলো কাজ আর কাজ। হঠাৎ ফোন আসলো, দেখি ঋতু ফোন দিছে।
হ্যালো। খাইছো দুপুরে? না, এখন খাবো কেন, সময় হোক খাবো নে। তুমি খাইছো? সময় আবার কখন হবে? দেখো তো কয়টা বাজে। ঘড়িতে দেখি 3টা বাজতেছে। আমি হাই হাই, কাজের ঠেলায় খেয়ালই নাই যে কয়টা বাজে। তারপর সে বলল তাড়াতাড়ি খেয়ে নাও। আর শোনো, বলো। সন্ধ্যায় তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, আমি নিতে যাবনি। ওকে। তারপর ফোন কেটে দিলাম। আবারও কাজে মন দিলাম, খাওয়ার কথা মনেই নাই। এভাবে সন্ধ্যা হয়ে গেল। আমি ঋতুকে নিতে গেলাম। ঋতু রুমে গেলাম, কি দেখলাম সে একটা নীল শাড়ি পরে আছে, মনে হচ্ছে একটা পরী বসে আছে আমার সামনে। তারপর সে চোখে কাজল দিল, মেকআপ করেনি, এমনিতেই যে সুন্দর। তারপর সে ঠোঁটে লিপস্টিক দিতে লাগলো। আমি বললাম এটা দিও না। তুমি কখন আসলে? একটু আগে। ওটা দিও না, আমার এসব পছন্দ না। ওকে। তারপর ঋতুকে নিয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর সবাই মিলে আনন্দ করে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আর আমরা, মানে আমি, আবিদ, শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে লাগলাম। হঠাৎ দেখি ঋতু আমাকে ধরে নিয়ে একটা ঘরে গেল। তখন আবিদ বলল আজকে তুই শেষ। তখন তাকিয়ে দেখি ঋতুর চোখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। বললাম কি হয়েছে, এভাবে ঘরে আনলে কেন? কেন আসছে জানিস না তুই? না বললে কেমনে জানবো? মেয়ে দেখলেই টাঙ্কি মারতে ইচ্ছা করে, তাই না? তোকে আজকে টাঙ্কি মারা বের করব। সরি, আসলে। কোনো সরি না, দাঁড়া তুই। বলি লাঠি দেখতে পেল আর হাতে নিয়ে। এবার কি হবে বল? তুমি আমাকে মেরো না প্লিজ, আমার কিছু হলে তোমারই কষ্ট হবে নি। হোক। আচ্ছা সরি, আর জীবনও এমনটা করব না, প্রমিস। ঠিক তো? 100% ঠিক। ওকে। তাহলে লাঠি ফেলে দাও আর বাইরে চলো। ওকে। তারপর আমরা বাইরে চলে আসলাম। আমাকে দেখেই বন্ধু কি হলো এতক্ষণ? কিছু না। আমি তো জানি। তাহলে চুপ থাক। এভাবে গায়ে হলুদে অনুষ্ঠান শেষ হলো। রাতে আমরা বাড়ি ফিরলাম। মাহি আসতে দিবে না, তাও জোর করে আসলাম। ঋতুর ভালো লাগছে না তাই। বাড়িতে এসে ঋতু ওর ঘরে গেল, আমিও আমার ঘরে গেলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে মাহির বিয়ে। তারপর আমি চলে গেলাম মাহির বিয়েতে, আর বাড়িতে বলে গেলাম তাড়াতাড়ি যেতে। আর ঋতু বলল ও মেঘলার বাসায় যাবে। আমি মাহির বাসায় এসে সব কাজ করলাম। তারপর ওকে গোসল করিয়ে সবাই মিলে বের হলাম বিয়ের উদ্দেশ্যে। একটু পর আমরা সবাই চলে আসলাম মেঘলাদের বাড়িতে। তারপর গেটে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে। মাহি ওদের দেখেই আমাকে বলল ভাই তুই একটু সব ম্যানেজ করিস। ওকে চিন্তা নাই। তারপর আমরা ওদের কাছে গেলাম। তখন সবাই বলে উঠল আসেন দুলা ভাই আসেন, শরবত খান। সে না হয় বর শরবত খাবে, কিন্তু আপনাদেরকে তো চিনলাম না। ওদের মধ্যে একজন বলল আমি সুলতানা সাদিয়া, মেয়ের ছোট বোন। আর এ হলো আমার খালাতো বোন আরিফা, এ হলো আমার চাচাতো বোন রিমা। এভাবে পরিচয় করে দিল। তারপর আমি বললাম আচ্ছা, তার মানে আপনারা আমার বেয়ান, তাই তো? তখন আবিদ আমার কানে কানে বলল বন্ধু, সাদিয়া কিন্তু আমার, ওকে কিছু বলিস নাই। আমি তো অবাক, আবিদ এসেই আমার বেআইনকে ওর বলে চালিয়ে দিল। ওকে। তারপর ওরা সবাই বলল যে শরবত খান। না, আমরা এসব খাই না। তাই তাহলে 5,000 টাকা দেন, খেতে হবে না। আমরা 1 টাকাও দিব না। না দিলে ভেতরেও যেতে দেব না। সমস্যা নেই, তোমাদের মেয়েই বসে আছে আমার বন্ধুকে বিয়ে করার জন্য। আমরা না হয় ফিরেই যাই। মাহি চল। বলেই যেতে লাগলাম। মাহি তো হাঁ হয়ে সব দেখছে। এই তো ঋতু আমাকে চিনে মনেই নাই। তারপর ওরা রাগে ফুঁসতে লাগলো আর আমরা ভেতরে গেলাম। তারপর বিয়েটা হয়ে গেল। আমরা বাসায় সবাই চলে আসলাম বউ নিয়ে। তারপর রাতে বাসর ঘরের সামনে যা হলো, তারপর আমরা বউ নিয়ে বাসায় চলে আসলাম। সবাই তো বউ দেখার জন্য চলে আসলো। তারপর ভাবিরা মেঘলাকে ঘরে নিয়ে গেল। আর এইদিকে আমরা, মানে আমি আর আবিদ মাহিকে নিয়ে ছাদে চলে গেলাম। আর এভাবেই গল্প করতে লাগলাম। মাহি তো মেঘলার কাছে যাওয়ার জন্য মনে একেবারে ছটফট করতেছে। সেটা আমি আর আবিদ বুঝতে পেরে মনে মনে হাসতেছি, কিন্তু তাও ওকে যেতে দিচ্ছি না। বেচারা মাহি কিছু বলতেও পারছে না। এরকম করে কখন 12টা পার হতে লাগলো। তখন আমরা ছাদে। হঠাৎ মাহির বাবা, মানে আঙ্কেল এসে বলল কিরে মাহি, তুই এখানে কেন?
যা ঘরে যা, বৌমা তোর জন্য কখন থেকে অপেক্ষা করতেছে। মাহি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আঙ্কেল, আমরাও অনেকবার বলেছি যাওয়ার জন্য, কিন্তু ও তো যাচ্ছে না। বলতেছে আমাদের সাথে নাকি আড্ডায় দিবে। বলেন তো, এটা কি ঠিক দেখায়? নতুন বউ ঘরে রাইখা আমাদের আড্ডা দিচ্ছে, তাও আবার আজকে ওদের বাসর রাত। আমি জানি মাহি আঙ্কেলকে খুব ভয় করে, তাই জায়গা মতো দিলাম একটা। মাহি তো আমার কথা শুনে হাঁ হয়ে গেছে। মনে মনে বলল, শালা তোরা নিজেরাই যেতে দিলি না, আর এখন নিজেরাই বলতেছিস যেতে বলছিস। মাহি কিছু বলার আগেই আঙ্কেল আবারও বলে উঠল, কি হলো এখন এখানে দাঁড়িয়ে কি করিস? যা ঘরে যা। তারপর আঙ্কেল চলে গেল। মাহি আমাদের দিকে রাগী চোখে তাকালো আর বলল, আমাকে যেতে বলছিস তাই না? আরে কুল কুল, এত রাগের কি আছে? আমরা তো একটু মজা করলাম, চল তুই ঘরে দিয়ে আসি। আজকে আর কিছু বলবো না, ওটা শোধ ঠিকই নেবো, দেখিস। ওকে। তারপর আমরা মাহিকে ওর বাসর ঘরের সামনে নিয়ে আসলাম। এসেই তো দেখি ঋতু ভাবিরা দরজা আটকে রাখছে। ভাই কিছু একটা কর, নাইলে আজ আর আমার বাসর হবে না। আহারে বেচারা, ওকে কিছু একটা করতেছি, হাজার হোক তুই আমার বন্ধু বলে কথা। তারপর আমরা সবাই মিলে বাসর ঘরের সামনে গেলাম। ভাবিরা কি দেবরের বাসর করবে নাকি? কিছু বলছি না, শুধু আমার দিকে তাকাচ্ছি। আমি বুঝতে পারলাম ঘটনাটা, তাই বললাম, ভাবি, এসব আবার বলা লাগে নাকি? তোমরা কি করনি নাকি? জানো না বুঝি যে জিজ্ঞেস করতেছো? যদি নাই করে থাকো তাহলে বলো, আমি আর আবিদ আছি তোমাদের জন্য। মাহিকে আজকে যেতে দাও, ওর বউ অপেক্ষা করতেছে। ভাবিরা তো ছাড়বেই না, অনেক কষ্টে মাহিকে ঘরে পাঠালাম। এরই মধ্যে ঋতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমি তো ভয়ে শেষ। তারপর আর একটু মজা করে ভাবিরা চলে গেল, আর আমি আর আবিদও যেতে লাগলাম। হঠাৎ কোথা থেকে ঋতু এসে বলল, আবিদ ভাইয়া তুমি যাও, তোমার বন্ধুর সাথে আমার কথা আছে। আচ্ছা বলেই চলে গেল। তখনই ঋতু আমার কলার ধরে একটা ঘরে নিয়ে গেল আর দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? চুপ, একটা কথা বলবি না কিন্তু। আমি বুঝলাম সে এখনো রেগে আছে। রেগে আছো? দাঁড়া, মজা দেখাচ্ছি। বলেই আমার গলা চেপে ধরলো। ছাড়ো, কি করছো? লাগছে তো, মরে যাব। যা তুই মরেই যা, তুই মরে গেলে আর ভাবিদের সাথে টাঙ্কি মারতে পারবি না। আচ্ছা, আর কখন এমন হবে না, প্লিজ ছেড়ে দাও। কিন্তু সে ছাড়ছে না, তাই আমি বাধ্য হয়ে ওর মাথার পিছনে হাত দিলাম আর চুল মুঠো করে ধরে চারঠোর এক করে দিলাম। তারপর এমনটা করাই ঋতু মনে হয় বরফ হয়ে গেল। একটু পর আমি তাকে ছেড়ে দিলাম। একটু পর শান্ত হয়ে ঋতু আমাকে বলল, কেন করো তুমি এমনটা? জানো না তোমার পাশে কাউকে ভাবতেও পারি না আমি, আর তুমি কি না? তখন ঋতুকে জড়িয়ে ধরলাম। তারপর ওকে বললাম, আরে পাখলি, আমি তো মজা করি সবার সাথে, তুমি বোঝো না? আর হ্যাঁ, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, প্রমিস। আর তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু তাও এসব আর তুমি করবে না। আচ্ছা ঠিক আছে। তো রাতে তো খাওনি তাই না? সেটা আমি জানি। তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। বলেই সে নিচে চলে গেল খাবার আনতে। আমি তখন ভাবতে লাগলাম, আসলেই পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। একটু পর ঋতু খাবার নিয়ে আসলো আর বলল, খেয়ে নাও। খাবো না। কেন? যদি কেউ খাইয়ে দেয় তো তাহলে খেতে পারি। ওই, আমি কি তোমার বউ লাগি নাকি যে খাইয়ে দিব? বউ তো আর শুধু বউ না, আমাদের ভবিষ্যৎ সন্তানের আম্মু তুমি। বলে পেছন থেকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন ছেড়ে দাও আর আসো তোমাকে খাইয়ে দিই। তারপর ঋতু আমাকে আর আমি ঋতুকে খাইয়ে দিলাম, কারণ আমি জানি সেও খায়নি। তারপর ঋতু আমাকে গুড নাইট দিয়ে বাইরে মাহির সব কাজিনদের কাছে চলে গেল ঘুমাতে। আর এইদিকে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে মাহি আর মেঘলা ভালোবাসার সাগরে ডুব দিচ্ছে, কারণ আজকে তাদের ভালোবাসা সম্পূর্ণ হলো। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে কাজ করতে লাগলাম। এভাবে সকাল থেকে দুপুর হতে লাগলো। মেয়ের বাড়ির লোকজন সবাই আসতে লাগলো। আবিদের তো কোনো খবরই নাই, কারণ সাদিয়া আসছে না, ওর সাথেই ব্যস্ত। তারপর দুপুরে খাওয়ার পর সবাই চলে যেতে লাগলো। আর এদিকে আবিদ সাদিয়ার নাম্বার নিচ্ছে। আর হ্যাঁ, সাদিয়াও আমাদের কলেজে পড়াশোনা করে, সেও আমাদের 1 বছর বড়। তা
তাও বুঝতেছি না আমাদের 3 বন্ধুর কপালে কি শুধু সিনিয়র মেয়ে আছে নাকি। তারপর এভাবেই দিন চলে যেতে লাগলো। আমরাও বাসায় চলে আসলাম। তারপর থেকে আমি আর ঋতু একসাথে কলেজে যাই, আসি। মাহি আর মেঘলাও একসাথে যায় আসে। আবিদ ও সাদিয়াকে পটানোর চেষ্টা করতেছে। এভাবে কয়েকদিন চলে গেল। আজকে রবিবার, কলেজে এসেই আবিদ বলল, বন্ধু আজকে আমি সাদিয়াকে প্রপোজ করব। ওকে করিস। বন্ধু তুই একটা ভালো করে প্রপোজ বলে দে না প্লিজ। শেষমেশ আমাকেই আবার ধরলি তোরা। দে একটা বলে, এত করে বলতেছে। তুই চুপ কর। দে না দোস্ত প্লিজ। ওকে দিতেছি, বেশি নাটক করতে হবে না। তারপর আমি আবিদকে প্রপোজ বলে দিলাম। ও তো সেই খুশি। একটু পর সাদিয়া আসলো। সাদিয়া আমাদের কাছে আসলো। তখনই আবিদ ওর সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল সামনের দিকে ধরে বলল, প্রপোজের কথা যা আমি শিখে দিলাম। দেখছি তোমার প্রথম যেদিন পড়েছি তোমার প্রেমে, থাকতে পারছি না আর তোমাকে ছেড়ে। ভালোবাসি তোমায়, ছেড়ে যাব না কখনো। তুমি ফিরিয়ে দিও না আমাকে, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তাই ভালোবাসার কথা বলতে করতেছি না দ্বিধা। তুমি শুধু আমার আই লাভ ইউ সাদিয়া। তারপর সাদিয়া আবিদের ফুলটা নিল আর প্রপোজ অ্যাকসেপ্ট করলো। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরলো। একটু পর আমি বললাম, হয়েছে, এখন তো ছেড়ে দে, এটা কলেজ। তারপর তারা একে অপরকে ছেড়ে দিল। তারপর আমি আবারও বললাম, চল আবিদ, আজকে তুই খাওয়াবি। আমাদের সেই দিনে আমার থেকে খাইছিলি। ঠিক ঠিক, চল। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। সেখান থেকে খাওয়া দাওয়া করে সবাই যার যার জিপ নিয়ে ঘুরতে বের হলাম। ওরা ওদের মনে চলে গেল আর আমি আর ঋতু আমাদের মতো। এভাবে সন্ধ্যার সময় বাসায় আসলাম। বাসায় আসতে মা ডাকছিল, তাই ওনার রুমে গেলাম। তখন মা বলল, দেখ তো ঋতুর জন্য ছেলেটা কেমন হবে। না দেখে বললাম, বাদ দাও না, আমাকে এসব দেখাচ্ছ কেন? তোমরা যা হয় করো। আরে একবার তো দেখ, তুই তো ঋতুর একটা ভাই, তাই না? মায়ের জড়াজড়িতে আমি ছবিটা দেখলাম। বর দেখে আমার চোখে ছানা বড়া হয়ে গেল। যে ছেলেটা